ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আজকে রোহিঙ্গা প্রত্যাবাসনের আসলে এই দিবসটা কেন বলছে সবাই আমি জানি না। এই রোহিঙ্গা প্রত্যাবাসন তো আমাদের কোনো খুব আনন্দদায়ক কিছু বিষয় না যে এটিকে আমরা খুব জাঁকজমকভাবে দিবস পালন করব। তবে ঠিক আজকের থেকে প্রায় 9 বছর আগে থেকে রোহিঙ্গা আসা শুরু করে। রোহিঙ্গা সংকট শুরু হয়, এই প্রত্যাবাসন একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসনে পাঠানো যায়নি। এর মধ্যে শেখ হাসিনার দারুণ উচ্চাভিলাষী চিন্তাভাবনা আমরা দেখেছিলাম এই বিষয়ে। তার সরকারের দারুণ উচ্চাভিলাষী চিন্তাভাবনা যে 16 কোটি মানুষকে খাওয়াতে পারলে 8 লাখ 10 লাখ রোহিঙ্গাকে খাওয়ানো যাবে কিনা। অর্থাৎ ওই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা ডিপ্লোমেসিতে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আসছেন, তারা ডিপ্লোমেসিতে স্বজন হারানোর বেদনা নিয়ে আসছেন, তারা ডিপ্লোমেসিতে মুখের খাওয়ানোর যা বিষয়গুলো নিয়ে আসছেন। ডিপ্লোমেসি ছিল তাদের এই সব বিভিন্ন ধরনের ইমোশনাল বাস্তবতার মধ্যে। সেইখানে আজকে রোহিঙ্গা ক্যাম্পের এই পরিস্থিতি, এবং রোহিঙ্গা ক্যাম্পে প্রতিনিয়ত খুন খারাপি হচ্ছে, প্রতিনিয়ত সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির দারুণভাবে অবনতি ঘটছে, এবং এই রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট বিভিন্নভাবে নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এবং আমাদের তো দুর্ভাগ্য যে আমরা নিজেরাও নিজেদের শত্রু। আমরা অল্প কিছু টাকার লোভে আমাদের অনেকেই রোহিঙ্গাদেরকে বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে দিতে, ন্যাশনাল আইডি কার্ড বানিয়ে দিতেও পিছপা হই না। এই হলো রোহিঙ্গার সংকট বলবো কি না, সমস্যা কি বলবো জানি না, আমরা এটা নিয়ে আলোচনা করব। এছাড়া আরেকটি বিষয় আজকে তথ্যমন্ত্রী তুলেছেন, সেটি হলো ফ্যাসিজম চর্চাকারী মিডিয়াকে বয়কটের আহ্বান জানিয়েছেন তিনি। এবং একই সাথে তিনি যেটি বলেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শেখ হাসিনা তার আত্মীয়, আসলে এটাও ঠিক, কিন্তু যদিও একটু অপেশাদারী প্রশ্ন ছিল, শেখ হাসিনাকে কীভাবে আনছেন, কবে আনছেন। তিনি বলেছেন শেখ হাসিনা ভারতে পলাতক সবাইকে তিনি ফেরত চান। নতুন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আমরা এই বিষয় নিয়েও আলোচনা করব, এবং একই বিষয়ের যে গণভোট এবং জ্বালানি সংকট সহ 6 দফা দাবিতে লং মার্চে এগোচ্ছে 11 দলীয় জোট, সেটিও আমাদের আলোচনা থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন জামালপুরের থেকে সংসদ সদস্য, বিএনপির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং এবি নিউজ 24BD.com এর সম্পাদক শাহিন চৌধুরী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা শিরোনাম দেখে আলোচনা শুরু করব। রোহিঙ্গা সংকট রাজনৈতিক বিষয়, এর সমাধানও রাজনৈতিকভাবেই হতে হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় রোহিঙ্গারা। কক্সবাজারে একরামুল হত্যা, 2 আসামিকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। আসিয়া ধর্ষণ হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে 31 আগস্ট নির্ধারণ। শুধু হাসিনা নয়, ভারতে পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা। দপ্তরে বসেই তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ফ্যাসিজম চর্চাকারী মিডিয়াকে বয়কটের আহ্বান। 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করবে 11 দলীয় জোট। গণভোট, জ্বালানি সংকট সহ 6 দফা দাবি আদায় এই কর্মসূচি। এবং নমিনেশন পেলেই যে কোনো মূল্যে বিজয়ী হবার প্রথা ভবিষ্যতে আর হবে না, সব নির্বাচন হবে স্বচ্ছ গ্রহণযোগ্য পদ্ধতিতে, বললেন ইসি সানাউল্লাহ। শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। শাহিন চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি। রোহিঙ্গা সমস্যা, সংকট কি বলবো, আপনি আসলে এই সমস্যাটাকেই যদি বলেন বা সংকটকেই যদি বলেন, এটা কি পর্যবেক্ষণ কি আপনার? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভির দর্শকদের, ধন্যবাদ আমার সহ আলোচক বাউল ভাইকে ধন্যবাদ। এটা আপনি শুরুতেই বলেছেন না একটা কথা, যে উচ্চাভিলাষী শেখ হাসিনা বলেছিলেন যে আমরা 16 কোটি মানুষকে খাওয়াতে পারি, কেন 8-10 লাখ লোককে খাওয়াতে পারবো না। আসলে কি ওই সময় রোহিঙ্গাদের কেন আশ্রয় দেওয়া হয়েছিল, তিনি তো দীর্ঘদিন নোবেল শান্তি পুরস্কার স্বপ্ন দেখতেন। মূলত সেই আকাঙ্ক্ষা থেকেই তিনি আশ্রয় দিয়েছিলেন, ভেবেছিলেন যে এটি দিয়ে তিনি হয়তো এই পুরস্কারটি বাগিয়ে নেবেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। এবং গত 9 বছরে আপনি বলেছেন যে 2017-র 25 তারিখে প্রথম তারা এদেশে আসে, যেটা স্রোতের মতো পরবর্তীতে দীর্ঘদিন অব্যাহত ছিল। 9 বছরে তার কোনো সফলতা নেই, একদম জিরো, একজনকেও পাঠানো যায়নি। এখন আমি অতীতে যাই। রোহিঙ্গা
প্রত্যাবাসন নিয়ে যদি সফলতা কারো থাকে বাংলাদেশের 54 বর্ষে, এটা ছিল জিয়াউর রহমানের। কারণ আপনার মনে থাকতে পারে, বাবুল ভাই নিশ্চয়ই মনে আছে, 77-78 সালে কিন্তু 1.5 থেকে 2 লাখ রোহিঙ্গা দেশে এসেছিল, এবং তখন জিয়াউর রহমান ক্ষমতায়। উনি মায়ানমার সরকারের সঙ্গে প্রথম কূটনৈতিকভাবে আলোচনা করেন। আলোচনা সফল না হওয়ার পরে উনি মায়ানমার সরকারকে এই বলে হুমকি দিয়েছিলেন যে আমি রোহিঙ্গা তরুণদেরকে আর্মস দেব, তাদের সেনাবাহিনীর ট্রেনিং দিয়ে তোমার দেশে পাঠাবো, সেটা কি তুমি চাও? তখন কিন্তু তারা নমনীয় হয়েছিলেন এবং সব রোহিঙ্গাকে তিনি ফেরত পাঠাতে পেরেছিলেন। এরপর 2002-এর দিকে সম্ভবত 91-92-এর দিকে বেগম খালেদা জিয়ার সময় হয়েছিল, এবং সেই সময় কর্নেল অলি আহমেদ গিয়েও এই ধরনের একটা নেগোশিয়েট করছিল। 91-এ আসছিল প্রায় 4 থেকে 4.5 লাখের মতো। তখন কর্নেল অলির নেগোসিয়েশনের পরে কিন্তু পুরোটা পাঠাতে পারেননি, উনি 1-1.5 লাখ টোটাল পাঠাতে পারছিলেন বেগম জিয়ার মেয়াদকালে। তারপরে আর পাঠানো হয়নি, তারাও এখানে থেকে গেল। এর ভিতরে আসলো আরও প্রায় 10 লাখ। তার মানে এটা এখন একটা প্রকট আকার ধারণ করেছে। এখন প্রশ্ন হলো এটা কীভাবে সমাধান হবে। আজকে আপনি দেখেছেন যে প্রতিমন্ত্রীর একটা ব্রিফিং ছিল, তিনি বলেছেন যে এটা রাজনৈতিকভাবে সমাধান হবে, সেজন্য চাইনিজ প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তার আশ্বাস দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। আর সেখানে আজকে রোহিঙ্গার একটা সমাবেশ করেছে, সেটাও আপনি দেখেছেন, ওখানে একটা বিরাট সমাবেশ করেছে, তারা নিজ দেশে ফিরে যেতে চায়। অতি সম্প্রতি আমরা একটা আশ্বাস পেয়েছি যে 3 লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে, এই মর্মে একটা আশ্বাস পেয়েছি। আসলে কি মায়ানমারে এখন যদি বলেন যে যুদ্ধকালীন অবস্থা, গৃহযুদ্ধ চলছে। রোহিঙ্গারা যে অঞ্চলে বাস করে সেটা কোথায়? রাখাইন রাজ্যে। রাখাইন রাজ্যে কিন্তু কার্যত মায়ানমারের জান্তা সরকারের খুব একটা নিয়ন্ত্রণ নেই, ওখানে কিন্তু আরাকান আর্মির নিয়ন্ত্রণ নেই। সুতরাং ওইখানে পরিবেশ আপনি যদি ঠিক না হয়, এটি পাঠানোর উদ্যোগ আদৌ সফল হবে বলে আমার মনে হয় না। এখন মূল বিষয়টা হলো যে মায়ানমার এই দেশটা দীর্ঘদিন যাবৎ আপনি এই দেশটার উপরে চায়নার একটা ব্যাপক নিয়ন্ত্রণ আছে, আমরা সবাই জানি। এবং সেটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যেহেতু চায়না সফর করে একটি সফল সফর করেছেন এবং তাদের বিনিয়োগের ব্যাপারেও একটা বড় প্রত্যাশা করছেন, সেই অবস্থায় আমার মনে হয় যে তার এই কূটনীতি এটা হয়তো কিছুটা সফলতা আনতেও পারে। আর সবচেয়ে যে বড় যে বিষয়, চায়না একটা প্রস্তাব দিয়েছে, আমাদের জানেন বোধহয়, যে টেকনাফ থেকে চিটাগং থেকে একটা ইকোনমিক করিডোর মায়ানমারের ভেতর দিয়ে একদম চায়নার কুনমিং পর্যন্ত। এই কাজটা যদি হয় তাহলে আমি মনে করি যে রোহিঙ্গা প্রত্যাবাসন সবচেয়ে সহজ হবে, এবং সেক্ষেত্রে আপনি কিন্তু 3 দেশের ভিতরে একটা টাই আপ তৈরি হবে, চায়না, মায়ানমার এবং বাংলাদেশ। এবং তখন আমরাও বলতে পারবো, আমরা যেমন তখন মায়ানমারের উপরে একটা প্রেশার সৃষ্টি করতে পারবো, এবং সেখানে আপনার চাইনিজ গভর্নমেন্ট আমাদেরকে সেই সহযোগিতাটাও করতে পারবেন। এখন সেটা আসলে খুব যে তাড়াতাড়ি হবে সেটা কিন্তু আমি মনে করছি না, সেটার জন্য আরও সময় লাগবে। এখন আমাদের দেশ থেকে আমাদের সরকার যে কাজগুলো করেছে, আপনি জানেন যে কিছু রোহিঙ্গাকে ভাষানটাকে পুনর্বাসন করা হয়েছে। এটা পুনর্বাসনই বলবো, কারণ তাদের জায়গা দেওয়া হয়েছে, তাদের ছোট শেড তৈরি করে দেওয়া হয়েছে, এবং চাষাবাদের জন্য কিছু জমিও দেওয়া হয়েছে, যাতে করে তারা ওখানে স্বাবলম্বী হতে পারে। আমার মনে হয় যতদিন পর্যন্ত তাদেরকে ফেরত পাঠানো যাচ্ছে না, এই পর্যায়ে আরও কিছু রোহিঙ্গা ওখানে ভাষান্তিকের যে আয়তন, সেই তুলনায় কিন্তু খুব অল্প সংখ্যক রোহিঙ্গাকে সেখানে পাঠানো হয়েছে। সেখানে আমার মনে হয় কয়েক লাখ রোহিঙ্গাকে পাঠানো যায়। তারপরে এই কূটনৈতিক আলোচনাটাও অব্যাহত রাখতে হবে। এই আলোচনা অব্যাহত থাকলে, এবং যদি চায়না এবং মালয়েশিয়া আমাদেরকে সহযোগিতা করে, নিশ্চয়ই আমরা একটা সুফল পাব। কিন্তু আপনি 10 লাখ তো আসছিল, 10 লাখ থেকে এখন তো তাদের প্রজন্ম বাড়তে বাড়তে 12-13 লাখ হয়ে গেছে। এইটা আপনি পাঠাতে পাঠাতে দেখবেন যে আপনি আগামী 5 বছরের মধ্যে 3 লাখ পাঠালেন, কিন্তু এখানে জনসংখ্যা ওই যা ছিল তাই থাকবে, অর্থাৎ 12 লাখের জায়গায় তখন 15 লাখ হয়ে যাবে। সুতরাং এই সমস্যা কিন্তু একেবারে সমাধান হবে এটা আমি মনে করি না, এটা নিয়ে দীর্ঘদিন ভুগতে হবে, এটা হচ্ছে আমার বিষয়। কিন্তু আমি হতাশ হতে রাজি না। আমি মনে করি যে সরকার নিশ্চয়ই তাদের চেষ্টা অব্যাহত রাখবেন, এবং তারা
যেহেতু জিয়াউর রহমান সফল হয়েছিলেন, মোস্তাফিজুর রহমান বেগম বাবুল, জিয়া কিছুটা হলেও সফল আমি হয়েছেন, নিশ্চয়ই একটু মোস্তাফিজুর তারেক রহমান রহমানের বাবুলের কাছে সরকারও আসতে সেই চাই। সফলতা নিয়ে চীনে আসলেন। যে কথাটি শাহিন চৌধুরী বলল, চীনে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী দুইজনের বিষয়ে শি জিনপিং একদম সরাসরি বলেছেন যে চীনের সাথে যে বাংলাদেশের সম্পর্ক, এই জায়গাতে এই দুইজন এই সম্পর্ক গড়ার পিছনে দারুণভাবে উদ্বুদ্ধ করেছেন এবং দারুণ দুজন ব্যক্তির যে কাজ সেটি দারুণভাবে উল্লেখ করেছেন তারেক রহমানের এই সফরে। তো প্রধানমন্ত্রী তারেক রহমান চীন থেকে আসলেন, এখন পর্যন্ত কি অবস্থা বলেন তো, যে চীনের এই সফরের থেকে আমরা কি কি ক্যাশ করতে পারছি? ক্যাশ করা মানেই যে টাকা ইনকাম করা তা না, এটা তো পলিটিক্যাল সফর। আমাদের অনেক সাংবাদিকরা জানেন না যে কোনটা পলিটিক্যাল আর কোনটা ইকোনমিক্যাল সফর। তারা গেলেই খালি জানতে চান যে ওই দেশ থেকে কি আনলেন, আমি সেটা জানতে চাচ্ছি না। দেশ থেকে যা দেয়ার সেটি শি জিনপিং বলে দিয়েছেন, সেখান থেকে আমরা কতদূর এগিয়েছি? আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, আপনার রোহিঙ্গা ইস্যু, রোহিঙ্গা ইস্যুর সাথে আপনার চীনের সম্পর্ক এবং এই ইস্যু নিষ্পত্তিতে চীনের ভূমিকা, এটাই বোধ করি আমাদের আজকের আলোচনার মূল। আমি যে প্রশ্নটি করেছি এই প্রশ্নটির উত্তর শেষ পর্যন্ত রোহিঙ্গার মধ্যে যে তো থামবে। স্বাধীনতা উত্তর চীনের সাথে আমাদের দেশের সম্পর্কের ভিত্তি রচনা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সেই পথ ধরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সময়কালে চীনের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত ছিল, বজায় ছিল। সর্বশেষ ২০ বছর বাদে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা করবার সুযোগ পেয়েছে, এবং দেশ পরিচালনা করবার সুযোগ নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশ এই নীতি মাথায় নিয়ে উনি মালয়েশিয়া গেছেন, এবং মালয়েশিয়া থেকে উনি চায়না গেছেন, এবং চায়নাতে ওনার ফলপ্রসূ সফর অনুষ্ঠিত হয়েছে, আলোচনা অনুষ্ঠিত হয়েছে, নানা বিষয়ে আপনার ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি, এই সমস্যাটা এর আগেও বিএনপিকে মোকাবেলা করতে হয়েছে। আমার সহ আলোচক উনি ঠিকই বলেছেন যে 1978 সনে এই সমস্যাটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মোকাবেলা করেছেন। প্রায় 2 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন, এবং তাদেরকে আবার মায়ানমারে ফেরত উনি পাঠিয়েছেন। 1991-92 সময়কালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, ওই সময়কালেও আবার 2,50,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দক্ষতার সাথে, যোগ্যতার সাথে উনি কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার মধ্য দিয়ে 2,36,000 রোহিঙ্গাকে মায়ানমারে ফেরত পাঠাতে সক্ষম হন। সর্বশেষ আপনার 2017-তে আপনার নিজ দেশে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে, জুলুমের শিকার হয়ে আরাকান রাজ্য থেকে রোহিঙ্গারা দলে দলে, হাজারে হাজারে, লাখে লাখে তারা আপনার নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে তারা আশ্রয়ের জন্যে আপনার জায়গা নেওয়ার জন্য তারা আপনার ছুটে এসছে। এবং আপনার এটা
তো অস্বীকার করার কোনো জো নাই যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছিল যে সীমান্ত খুলে দাও। এই যে অসহায়, নির্যাতিত, আক্রান্ত, জুলুমের শিকার এই মানুষদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হোক, উনিও এই আহ্বান জানিয়েছিলেন। এবং গোটা দেশের মানুষ, শহরের মানুষ, গ্রামের মানুষ, গোটা দেশের মানুষ আপনার এই দুঃসময়ে, দুর্দিনে এই অসহায় মানুষগুলোর পক্ষে তারা একটা দৃঢ় অবস্থান তারা গ্রহণ করেছিল। এবং সারা দেশ থেকেই মানুষ আপনার ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছে, সংগ্রহ করে এই উদ্বাস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এসবই আমাদের মনে আছে, ছবি আমাদের জানা আছে। তো 2017-র পরে এই যে আপনার 9 বছর পার হয়ে গেছে, 2026-এ বসে আমরা কথা বলছি। এই 9 বছরের মধ্যে আমরা এই রোহিঙ্গা ইস্যুটা, রোহিঙ্গা সমস্যাটা আমরা সমাধান করতে পারি নাই। আমরা কোনো ফলপ্রসূ কার্যকর কোনো আপনার সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি নাই, কিংবা আপনার মায়ানমারের সরকারকে আমরা বাধ্য করতে পারি নাই এই রোহিঙ্গাদের আপনার ফেরত নেওয়ার প্রশ্নে। আমরা এই ইস্যুটাকে যথাযথভাবে আমরা কূটনৈতিকভাবে আমরা এটা মোকাবেলা করতে পারি নাই। এই ইস্যুটাকে আমরা যথাযথভাবে আন্তর্জাতিক অঙ্গনে এটাকে আমরা সামনে নিয়ে আসতে আমরা সক্ষম হই নাই। তার পেছনে বড় কারণ হচ্ছে যারা বিগত সময়টাতে 2017 থেকে এই যে বিগত সময়টাতে বিশেষ করে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত যারা বিনা ভোটে, বিনা ম্যান্ডেটে যারা দেশ পরিচালনা করেছে, সরকার পরিচালনা করেছে, তাদের দিক থেকে একটা কার্যকর উদ্যোগ, কার্যকর পদক্ষেপ এই ইস্যুটা নিষ্পত্তি করার জন্য গ্রহণ করা হয় নাই। গ্রহণ করতে তারা নিদারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন হলো যে 2026-এর 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পরে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনাব তারেক রহমান হচ্ছেন আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। জনাব তারেক রহমান যেই সমস্যার সমাধান নিয়ে কাজ শুরু করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সমস্যার সমাধান করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সমস্যার সমাধান করতে পেরেছিলেন, আমার বিশ্বাস যে সেই পথ ধরেই, বাবা মায়ের অনুসৃত পথ ধরে যোগ্য সন্তান জনাব তারেক রহমান উনি এই সংকটের একটা রাজনৈতিক সমাধান উনি বের করে নিয়ে আসবেন। তার জন্যে আপনার একটা শক্ত জোরালো কূটনৈতিক পদক্ষেপ উনি গ্রহণ করতে সক্ষম হবেন। এবং বিশেষ করে আপনার আন্তর্জাতিক অঙ্গনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে যেই দেশের, যেই রাষ্ট্রের আপনার ভূমিকাটা খুব বেশি আপনার মানে অপরিহার্য, খুব বেশি প্রয়োজনীয়, সেই সব রাষ্ট্রকে সম্পৃক্ত করে তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা আদায় করে আপনার আমি আশা করি জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনার বাংলাদেশে এই সমস্যার একটি ইতিবাচক সমাধান বের করে নিয়ে আসা সম্ভবপর হবে। এবং রোহিঙ্গাদের কিন্তু আপনার জোর করে কিন্তু আপনার মায়ানমারে ফেরত পাঠানো যাবে না। তাদের জন্য এটা সম্মানজনক, মর্যাদাপূর্ণ, একটা নিরাপদ একটা প্রত্যাবর্তন এটা কিন্তু আপনার নিশ্চিত করতে হবে। একই সাথে আপনার রোহিঙ্গা ইস্যু, এই ইস্যু কিন্তু আমাদের দেশের জন্য, আমাদের রাষ্ট্রের জন্যও কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমাদের রাষ্ট্রের জন্যে অনেককেই বলতে শোনা যায় এবং আমরাও কম বেশি বিশ্বাস করি এটা দিনে দিনে এটা আমাদের রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে আপনার এই সংখ্যাটা কিন্তু এখন প্রায় 12 লক্ষ, আপনার সংখ্যাটা দিনে দিনে বাড়ছে আপনার। এবং একদিকে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে যারা আপনার আশ্রয় গ্রহণকারী, সেই উদ্বাস্ত মানুষ, সেই আপনার জুলুমের শিকার মানুষ, সেই মানুষের তো দুঃখ কষ্ট আহাজারির তো কোনো শেষ নাই। আমরা বাংলাদেশের মানুষ আমরা তো অমানবিক হতে পারবো না, আমরা নিষ্ঠুর হতে পারবো না। আমরা তাদের প্রতি সদয় এবং মানবিক আচরণ আমরা করেছি এবং সদয় মানবিক আচরণটা অব্যাহত রেখে তাদের নিরাপদ সম্মানজনক প্রত্যাবর্তনটা আমরা নিশ্চিত করতে চাই।
এবং রোহিঙ্গা ক্যাম্পে আপনার ভাই ঠিকই বলেছেন যে রোহিঙ্গা ক্যাম্পে আপনার বসবাসকারীরা তারা মাদকের কারবারের সাথে তারা যুক্ত, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত, তারা নানা সশস্ত্র কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত, মানব পাচারের সাথে তারা যুক্ত। ফলে এই সব কিছুই কিন্তু আমাদের জাতির জন্য, আমাদের রাষ্ট্রের জন্য কিন্তু হুমকি স্বরূপ। কাজে আমাদের সরকারকে, জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে খুবই দায়িত্বশীলতার সাথে, খুবই বিচক্ষণতার সাথে, খুবই দূরদর্শিতার সাথে আপনার সকল পক্ষকে সম্পৃক্ত করে দ্বিপাক্ষিক আলোচনা, ভূপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে এই সমস্যাটা ইতিবাচক সমাধানের দিকে দ্রুত বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে আমি একটা চেইন বলি। চেইনটা এমন, মিয়ানমারের যে রোহিঙ্গা ক্যাম্পের এই আপনি যেটি বললেন মাদক, এই মাদক সমস্যাটা ইয়েতেও ছিল, টেকনাফে ছিল। এটা অনেক আগের থেকে, মিয়ানমারের থেকে। বিশেষ করে এটা হলো ইয়াবা, রাইট। এই মাদককে ঘিরে সেখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড চলে এবং দুর্ঘটনা বলছি, ক্রাইম, যেটা অপরাধ জগৎ বড় হয়। এই অপরাধ জগৎ এতটাই বড় হয় যে সেখানকার স্থানীয় সংসদ সদস্য এটার সাথে যুক্ত হয়ে যান। আমি সাবেক, এবং সেই যুক্তটা এত বড়ই হয় যে মাদক নির্মূল করার জন্য অভিযান চালাতে হয় এবং অভিযানে গিয়ে একরামকে হত্যা করতে হয়। আজকে একরাম হত্যার আমি এটা চেন আনলাম একটা, যে দেখেন রোহিঙ্গা সংকট থেকে আপনার কক্সবাজারে একরামুল হত্যা, 2 আসামিকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল, এবং সেইখানে কারা আসামি হয়েছে? আমাদের সেনাবাহিনীর 2 জন সদস্য যারা তখন র্যাবে কাজ করছেন। এই চেনটা নিয়ে আমরা আলোচনা করব এই বিরতি থেকে ফিরে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি 1 মিনিট পরে। আবারও স্বাগত। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। শাহিন চৌধুরী, আমি বিরতিতে যাওয়ার আগে একটি চেইন বলেছিলাম। সেই চেইনটি হলো এরকম যে রোহিঙ্গা ক্যাম্পের ছাড়াও টেকনাফে মাদকের ইয়াবার বিস্তর হাত আছে, প্রসারিত হাতে সেখানে কর্মকাণ্ড চলে অর্থনৈতিক। এই হাত এতদূর পর্যন্ত প্রসারিত যে স্থানীয় সংসদ সদস্য বদি নামের একজন ছিলেন, তিনি এটার সাথে যুক্ত ছিলেন এবং এতটাই অপরাধ প্রবণের জায়গায় গেল যে শেষ পর্যন্ত অভিযান শুরু হলো এবং অভিযানের পরে আমরা দেখলাম যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। একরামুল হক কক্সবাজারের একজন কাউন্সিলর, এবং এমন না যে একরামুল বিএনপির কাউন্সিলর ছিলেন, তিনি আওয়ামী লীগের কাউন্সিলর ছিলেন এবং আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন র্যাবের গুলিতে মারা যায়। সেই একরামুল হত্যার 2 আসামিকে ধরা হয়েছে যারা র্যাবে কাজ করতেন। দেখেন রোহিঙ্গা সংকট, ইয়াবা, সেখান থেকে আমাদের কত গভীরে অপরাধ গেল। আপনি এটাকে বিশ্লেষণ করতে পারেন কিনা? ধন্যবাদ। অবশ্যই এটা বিশ্লেষণের যোগ্য। আমি আপনার এই প্রশ্নটা জবাব দেওয়ার আগে আমি 1 মিনিটের জন্য একটা, বাউল ভাইকে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সফর করলো, আমরা কী পেলাম? বাউল ভাই ওই উত্তরের দিকে জানিনি। আমি 1 মিনিট একটু বলে নিই। তারেক রহমানের এই সফরটা ছিল অত্যন্ত সফল সফর। আপনি জানেন বোধহয় 17টা চুক্তি নিয়ে সেখানে আলোচনা হয় এবং এর মধ্যে 2টি MOU সাইন হয়েছে, বাকিগুলো ওই পর্যালোচনার মধ্যে আছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো তিস্তা প্রকল্প, তারপরে চায়না ইকোনমিক জোন, যেটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে, এবং ঢাকা চিটাগাং এক্সপ্রেসওয়ে, পদ্মা দ্বিতীয় সেতু, যমুনা দ্বিতীয় সেতু, এবং এফএসআরইউ দেওয়া হচ্ছে চায়নাকে। এটা হলো সর্বশেষ। এটা ওই ট্যুরের মধ্যে ছিল না। এটা হলো এখনকার যে এনার্জি ক্রাইসিস, জ্বালানি সংকটের কারণে এটা চায়নার সঙ্গে আলোচনা করা হয়েছে। মালয়েশিয়ার সঙ্গে আপনি জানেন বোধহয় প্রধানমন্ত্রী নিজে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছেন, এবং চায়না বলেছে যে তারা দ্রুত সময়ের মধ্যে এখানে একটা ভাসমান জ্বালানি গ্যাস টার্মিনাল করে দেবে। সুতরাং এটা খুবই সফল সফর ছিল। এখন আসছি আমি আপনার মূল প্রশ্ন, ওই সফরেরই কিন্তু এই যে ফলাফল, এগুলো ফলো আপ। এখন আসি যে কথাটা বলছেন রোহিঙ্গা, এইটা এই টেকনাফ, এটা একটা সারা দেশের মধ্যে যদি বলেন যে এটা সবচেয়ে মারাত্মক একটি ক্রাইম জোন। এটা তৈরি হয়েছে ইয়াবাকে কেন্দ্র করে। এটা আজকে না, রোহিঙ্গারা আসার আগে থেকে ওটা ছিল, কিন্তু এটা গত 15 বছর এটা ভাইরাসের মতো আকার ধারণ করেছে। আপনি তো শুধু প্রদীপ হত্যার একরাম হত্যার কথা বললেন,
আপনি ওসি প্রদীপের কথা আপনার মনে আছে? ওসি প্রদীপ যে এখন মেজর যেখানে সিনহা। আছে, মেজর সিনহাকে হত্যা করার পরে সে এটাকে মানে অ্যারেস্ট হয়েছে, কিন্তু তার আগে কিন্তু সে 152 জনকে ক্রস ফায়ার দিয়েছে ওইখানে 2 থেকে 3 বছরের মধ্যে, যেটা নিয়ে বহুল আলোচিত। এবং এটা ছিল তার একটা ব্যবসা, অর্থাৎ কাউকে ধরা, ক্রস ফায়ারের হুমকি দিয়ে টাকা আদায় করা এবং ঠিকই আবার তাকে ক্রস ফায়ার দেওয়া। কিন্তু সে ধরা পড়লো কোথায়? একজন সেনা কর্মকর্তাকে হত্যা করতে গিয়ে। কারণ তাও পড়তেন না, কিন্তু ওই সেনা কর্মকর্তা একসময় এসএসএফে ছিলেন এবং শেখ হাসিনা ব্যক্তিগতভাবে তাকে চিনতেন বলে তারও একটা সিম্প্যাথি ছিল তার প্রতি, যে কারণে কিন্তু ওসি প্রদীপ সেখানে ফেঁসে গেলেন। আর ইকরাম হত্যার যে কাহিনী বলছেন, একরামকে যে হত্যা যেভাবে করা হয়েছিল আপনার মনে আছে? যে র্যাব একটি ফোন কলের মাধ্যমে তার একরামের স্ত্রী এবং মেয়েদেরকে শুনিয়ে ওখানে গুলি করে এবং তারা তখন চিৎকার দিয়ে ওঠে। সারা পৃথিবীতে এটা আলোড়ন সৃষ্টি করেছিল। এটার উপরে আল জাজিরা একটা স্টোরি করেছিল এই হত্যাকাণ্ড নিয়ে, আরও অন্যান্য ইয়ে নিয়ে। তারপরে কিন্তু র্যাব নিষিদ্ধ হয়ে গেছে। র্যাব আপনি জানেন যে আমরা ইউএন মিশনে এখন র্যাব নিষিদ্ধ, দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ। এবং এই সরকার এখন র্যাবের নাম পরিবর্তন করার একটা চিন্তা ভাবনা করছে। মাঝে 3 দিন আগে একটা নিউজ দেখলাম, যদিও এটা এখনও ডিসাইডেড না, কিন্তু এটা আলোচনাধীন আছে। তো সুতরাং এই চেনটার সঙ্গে এখন যুক্ত হয়ে গেছে কিন্তু রোহিঙ্গারা। কারণ এখানে যে একটা বিরাট সংখ্যক লোক এখানে রয়ে গেছে, এদের ভিতরে অনেক বড় গ্রুপ আছে যারা তরুণ, যারা কি করবে, হতাশা, ফ্রাস্ট্রেশন, এটা থেকে তারা এই চেনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু এটা আস্তে আস্তে এই ঢাকা সহ অন্যান্য জায়গায় ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও একটা নিয়ামক ভূমিকা পালন করছে। এবং এই গ্রুপটাই কিন্তু আবার টাকা পয়সা খরচ করে, পাসপোর্ট করে, বাঙালি সেজে বাইরে গিয়ে আমাদের দেশের এবং সুনাম ক্ষুণ্ণ করছে। সুতরাং এটা আসলে যে কোনো মূল্যে এটা নিরসন হওয়া দরকার। মোস্তাফিজুর রহমান বাবুল, আমি এমন না যে সরকারের কাছে খুব ওভার দ্য নাইট আমি সমাধান চাচ্ছি, কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি জানতে চাচ্ছি যে অন্তত ভিশন তো আছে, ফোকাস তো আছে, আপনাদের প্রজেক্টাইলটা কি, মানে ফোকাস প্রজেক্টাইলটা কি, যে কোন দিকে আগাবেন এই সংকট মোকাবেলায়, এই রোহিঙ্গা সংকট মোকাবেলায়? এবং রোহিঙ্গা সংকটের সাথে দেখেন কতগুলো সংকট জড়িত, ওই এলাকার পুরোপুরি অপরাধ প্রবণতা, মাদক, কতগুলো ঘটনা এটার সাথে যুক্ত। এবং আমাদের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পটও কিন্তু কক্সবাজার। এই জায়গাটাকে আমরা কিভাবে আসলে সামনে এগোবো? না, মাদকের সমস্যাটা তো একটা ভয়াবহ সমস্যা, এবং উনি ঠিকই বলেছেন যে এটা কেবলমাত্র 2017-এর পরের সমস্যা না, তো এই সমস্যাটা তারও আগের। এই সমস্যা, এই মাদক কারবারের সাথে কেবলমাত্র রোহিঙ্গারা জড়িত না, রোহিঙ্গাদের পাশাপাশি এই মাদক বাণিজ্যের সাথে এটা একটা বড় বাণিজ্য, বড় বাণিজ্য। এই বাণিজ্যের সাথে আপনার অনেক প্রভাবশালী রাজনৈতিক মহল জড়িত, সরকারি মহল জড়িত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত, সীমান্ত রক্ষার দায়িত্ব যাদের তারা জড়িত। ফলে এটা সিন্ডিকেটেড একটা আপনার, এবং ওই পারের দেশের সিন্ডিকেটেড একটা বাণিজ্যের নাম হচ্ছে আপনার মাদক বাণিজ্য। আপনার বাংলাদেশের বেলায় না, আপনার এটা জানি আমরা। আমি বলছি যে এই বাংলাদেশের মাদকের এই সমস্যাটা তো এনহান্স করলো রোহিঙ্গা সমস্যা। তো ফলে আপনার এই সমস্যাটা তো এখন আপনার খুবই আপনার সারা বাংলাদেশে তো ছড়িয়ে পড়েছে। আপনার মাদক সমস্যাটা, মাদকের বিস্তৃতি সারা বাংলাদেশে একেবারে গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে, সারা বাংলাদেশে এখন আপনার এটা একটা বড় ইস্যু। আমাদের তরুণ সমাজকে রক্ষা করা, তরুণ সমাজকে বাঁচানো মাদকের এই সর্বনাশা ছোবল থেকে, এটা একটা বড় ইস্যু কিন্তু আমাদের জাতির সামনে। ওটাই উৎসটা কিন্তু ওই জায়গাটা। ফলে আপনার যে এই মাদকের আপনার এই যে উৎস মুখ আপনার, সেটা হচ্ছে আপনার ওই যে আপনার টেকনাফ, ওই যে আপনার উৎসস্থল হচ্ছে আপনার মায়ানমার। তো
তো সেই উৎস মুখটাকে এটাকে আপনার ঠেকানো কিংবা মাদকের যে আপনার মাদকের অনুপ্রবেশ এটাকে আপনার বন্ধ করা, মাদকের এই বাণিজ্যটাকে আপনার বন্ধ করা, সিন্ডিকেটটাকে নির্মূল করা, তার জন্য তো আপনার বর্তমান সরকার যেমন একদিকে আপনার মাদক নিয়ন্ত্রণ আইনটাকে আপনার যুগোপযোগী করছে, পাশাপাশি আমি মনে করি যারা আপনার ওই এলাকার দায়িত্বে যারা এবং সারা বাংলাদেশে আপনার যাদের দায়িত্ব আছে, যেমন ধরুন আমি বিশ্বাস করি যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অজান্তে আপনার মাদকের আপনার কারবারি হয়, মাদক ব্যবসা পরিচালিত হয়, মাদক সেবন হয়, এটা আমি বিশ্বাস করি না। একবার গ্রাম ট্যাক্টার থেকে শুরু করে একবার গ্রাম পর্যন্ত আপনার কারা মাদক ব্যবসার সাথে জড়িত, কারা মাদক পাচারের সাথে আপনার জড়িত, কারা মাদক আপনার গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার সাথে সম্পৃক্ত, যেটা এইটা আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপনার এটা নজরের মধ্যে নাই, তাদের জানার মধ্যে নাই, এটা আমি বিশ্বাস করি না। ফলে এই জায়গাটাতে আমাদের বর্তমান সরকারকে বিশেষ করে আমাদের আপনার বর্ডারে যারা দায়িত্ব পালন করেন আমাদের আপনার বিজেপি, সেই সাথে আমাদের প্রধান হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের মন্ত্রণালয় হিসেবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এবং আমাদের বর্ডার রক্ষার দায়িত্বে যে বাহিনী আছে তা আপনার সেই বাহিনীকে আমাদের অনেক এবং আমাদের প্রশাসনকে অনেক শক্ত কঠোর আপনার অবস্থান গ্রহণ করতে হবে, ভূমিকা পালন করতে হবে। তা না হলে পরে আপনার এই মাদকের এই কারবার এটা বন্ধ করা যাবে না, মাদকটাকে নিয়ন্ত্রণ করা যাবে না, আমাদের তরুণ সমাজকে রক্ষা করা যাবে না। রহমান বাবুল, আমি আরেকটু যোগ করি, যেখানে যেখানে সর্ষের ভেতরে ভূত আছে সেই দায়িত্ব তো সরকারের, সেই দায়িত্ব তো আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কারণটা হচ্ছে এটা এই মুহূর্তে একটা বড় ইস্যু। আমাদের তরুণ সমাজকে রক্ষা করতে না পারলে তো আমাদের জাতিকে রক্ষা করা যাবে না। শাহিন চৌধুরীর কাছে আসি, আমি কি বুঝাতে পারলাম নাকি যেখানে যেখানে সর্ষের ভেতরে ভূত আছে? না, অবশ্যই আপনি বোঝাতে পেরেছেন। আসলে বাউল ভাই বলেছেন, ইঙ্গিতে বলেছেন। মূল বিষয়টা কি, আপনি কি মনে করেন যে আমরা যাদের দিয়ে তিনি তো একদম ওই স্থানের, তিনি আমাদের চেয়ে অনেক ভালো জানেন রোহিঙ্গার সমস্যাটা কি, রোহিঙ্গা ক্যাম্পে কি ঘটছে, কোথায় মাদক যাচ্ছে, কে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই তিনি তার অভিজ্ঞতাও বেশি, তিনি সরকারি অফিসার ছিলেন, প্রশাসনে ছিলেন এবং তিনি এখন রাজনীতিবিদ। তিনি তো অবশ্যই জানেন। কিন্তু আরো গোড়ায় যদি যাই, রুট, আপনি মনে করেন যে এই যে মাদকের বিস্তারের সঙ্গে কি আমাদের যাদের দিয়ে আমরা মাদক নির্মূল করতে চাই, যে আইন শৃঙ্খলা বাহিনী, যে আপনি বর্ডার গার্ডই বলেন আর পুলিশই বলেন, তাদেরও কিন্তু একটা অংশ কি জড়িত নয়। আজকেও কিন্তু আমি একটা নিউজ দেখলাম যে ইয়াবা সহ একজন এএসআই সাসপেন্ড হয়েছে ইয়াবা সহ ধারার কারণে। আমি আজকে একটা নিউজ দেখলাম। মানেটা কি? তার মানে এটার সঙ্গে কিন্তু একটা পোর্শন অফ আইন শৃঙ্খলা বাহিনী এটার সঙ্গে কিন্তু যুক্ত আছে। এমনকি এই যে ওসি প্রদীপ, যে আলোচিত ওসি, তার তো এটাই ব্যবসা ছিল, সে নিজেই এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করতেন। তিনি একাধারে যেমন অভিযান চালাতেন, ক্রস ফায়ার দিতেন, ত্রাস হয়ে উঠছিলেন, আবার নিজেও নেপথ্যের ব্যবসা নিয়ন্ত্রণ করে কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন। সুতরাং আপনার এই বক্তব্য সঠিক। বিরতিতে যাওয়ার আগে আমি প্রশ্নটি তুলে দিই, সেটি হলো 5ই সেপ্টেম্বর বিরোধী দলীয় 11 দলীয় জোট জামাত ইসলামী নেতৃত্বাধীন তারা লং মার্চ করবে চট্টগ্রাম অভিমুখে এবং গণভোটকে বাস্তবায়ন, জ্বালানির সংকট সহ 6 দফা দাবি আদায়ে তাদের এই কর্মসূচি। এই কর্মসূচি নিয়ে সরকার কি ভাবছে সেই জায়গাটা প্রশ্ন থাকবে মোস্তাফিজুর রহমান বাবুলের। আর শাহিন চৌধুরীর কাছে প্রশ্ন যে বিরোধী দলের এই কর্মসূচি নিয়ে আপনি কি মনে করেন যে ঠিক এই মুহূর্তে বিরোধী দলের এই কর্মসূচিটি কতটা যৌক্তিক? দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পর ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। যে কথাটি বলছিলাম যে বিরোধী দলের এই যে লং মার্চ, এই লং মার্চে গণভোট তো সত্য, গণভোট তো বাস্তব, জনগণ ভোট দিয়েছে এই জুলাই সনদের পক্ষে।
এটা কেন সরকার কি উপায়ে কেন এটাকে করছে না, এটা সরকারের নিশ্চয়ই বক্তব্য আছে। জ্বালানি সংকট সহ 6 দফা দাবি আদায়ের কর্মসূচি, আপনারা কি মনে করছেন বিরোধী দলের এই কর্মসূচিতে? না, রাজনৈতিক দল এবং জোটের তো আপনার রাজনৈতিক কর্মসূচি থাকতেই হবে। যেমন 11 দল তারা সংসদে আছে, সংসদে তারা বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছে। আবার সংসদের বাইরেও তাদের কর্মসূচি থাকতে হবে। সংসদের বাইরে তো সরকারি দল বিএনপিরও তো কর্মসূচি আছে। আমরা কি রাজপথে নাই? আমরা কি কর্মসূচির মধ্যে নাই? আমরা আছি। আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে আছি, সাংগঠনিক কর্মসূচির মধ্যে আছি। তো বিরোধী দল হিসাবে তারা একটু বেশি আপনার রাজনৈতিক কর্মসূচি নিয়ে আপনার রাজপথে থাকবে, দেশব্যাপী নানা কর্মকাণ্ডে তারা থাকবে। এটা অস্বাভাবিক কিছু না আর কি, মানে বিচলিত হওয়ার কিছু নাই, অস্থির হওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই আর কি। শুধু দেখবার বিষয় হচ্ছে যে তারা এই কর্মসূচি পালনের নামে অস্থিরতা তৈরি করতে চায় কিনা, বিশৃঙ্খলা তৈরি করতে চায় কিনা। বাংলাদেশে আপনার 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পরে সরকারের মাত্র 6 মাস আপনার এই মেয়াদকালে আপনার বাংলাদেশে আপনার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের নামে যদি বিশৃঙ্খলা তৈরি করা হয়, যদি অস্থিরতা তৈরি করা হয়, সেটা আপনার মানে কাঙ্ক্ষিত না, সেটা বাঞ্ছিত না, সেটা বোধহয় মেনে নেওয়াও বোধহয় সঙ্গত হবে না আর কি। আর আপনি যেটা বললেন যে গণভোট এবং জুলাই সনদ, তো গণভোট তো জুলাই সনদের পক্ষে, আর আমরা জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে। আমরা বারবার বলেছি, আগেও বলেছি, এখনও বলি যে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্যই তো আপনার সংসদে বসে একটা সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি গঠিত হয়েছে এবং সেই কমিটি ইতিমধ্যে তার কার্যক্রম শুরু করেছে। আমরা আশা করি যে এই কমিটি তারা সংসদীয় এই কমিটি তারা বসে তারা আপনার নিজেরা আলাপ আলোচনা করবেন এবং এই সংসদীয় আপনার কমিটি তারা সংসদের বাইরেও নানান রাজনৈতিক দল, নানা শ্রেণী পেশার মানুষ, সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ সকলের সাথে আলাপ আলোচনা করে সকলের মতামত নিয়ে জুলাই সনদের আপনার পরিপূর্ণ বাস্তবায়ন কোন অংশের, যে অংশে বিএনপি একমত হয়েছে। জুলাই সনদ কিন্তু আমাকে সেই সুযোগটা করে দিয়েছে যে জুলাই সনদে, আপনি জানেন যে জুলাই সনদে আপনার জুলাই সনদে আপনার অনেক ইস্যুতে দ্বিমত আছে এবং জুলাই সনদেই বলা আছে যে ইস্যুতে আপনি দ্বিমত পোষণ করলেন এবং সেই ইস্যুগুলো আপনার বাদ দিয়ে যে ইস্যুগুলোতে আপনি একমত পোষণ করেছেন সেই ইস্যুগুলো বাস্তবায়ন করবার সুযোগ কিন্তু জুলাই সনদ আপনাকে করে দিয়েছে। আমি আশা করি যে সংবিধান সংশোধনের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির মাধ্যমে সেই কমিটি সকলের সাথে সংসদের ভেতরে যারা আছে তারা এবং সংসদের ভেতরে যারা নাই তারা সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষ সকলের সাথে আলাপ আলোচনা করে আমাদের সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী এনে জুলাই সনদের একটা কাঙ্ক্ষিত বাস্তবায়ন এটি তারা স্বল্পতম সময়ের মধ্যে করবে এটা আমি আশা করি, আমি বিশ্বাস করি। কাজেই হতাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নাই, অপেক্ষা করার পালা। আমরা অপেক্ষা করার জন্য অনুরোধ করব। জি, আমি শাহীন চৌধুরীর কাছে এই প্রশ্ন থাকবে যে বিরোধী দলের এই কর্মসূচিকে আপনি কি চোখে দেখছেন এবং একই সাথে আরেকটু বলে দিই, সেটি হলো যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির যিনি আবাসিক প্রতিনিধি স্টেফেন রড্রিক্স তিনি দেখা করেছেন। তিনি দেখা করে বলেছেন সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, পুলিশের সামর্থ্য বৃদ্ধি, গুজব ও অপতথ্য রোধে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সহায়তা, প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইন সহ পারস্পরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা সহযোগিতা করতে চায়। ধন্যবাদ। আসলে এই জুলাই সনদ নিয়ে আমি যে বিষয়টা আমি বলছি, বাবুল বাড়ির সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করি। উনি যে এটা বলছেন যে সংসদে একটা কমিটি হয়েছে, কমিটি কাজ করছে ইত্যাদি, ওই কমিটি কিছু না, এটা খণ্ডিত কমিটি, 17 সদস্য বিশিষ্ট কমিটি, যেখানে 5 জন নাম দেওয়ার কথা জামাত এবং এনসিপি থেকে, তারা নাম দেয়নি। কেন নাম দেয়নি? এখানে মতভেদটা কোথায়? বিএনপি এটাকে করেছে সংবিধান সংশোধন কমিটি। তাদের বক্তব্য হতে হবে এটা সংবিধান সংস্কার কমিটি হতে হবে। কেন সংস্কার হতে হবে?
তাদের বক্তব্যটা হচ্ছে যে জুলাই যে আন্দোলনটা হয়েছিল রাষ্ট্র সংস্কারের আন্দোলন, প্রথমত কোটা থেকে, সেটা সর্বশেষ সংস্কার শব্দটা তখন এতটা পপুলার হয়েছিল, সেই সংস্কার শব্দটা তারা রাখতে চায়। তো এখানে আমি মনে করি যে বিএনপির এখানে হীনমন্যতার কোনো কারণ দেখি না। সংবিধান সংস্কার কমিটির নাম হলে কি সমস্যা? তো কোনো সমস্যা দেখছি না। এখন আপনি বাবুল ভাই আরেকটা জিনিস বলেছেন যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে, এই কথাটা বারবার বলতেছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বহুবার বলছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। কোথায় পালন করবেন? কোনো তো নমুনা দেখছি না। আপনি সংসদের 2টা অধিবেশন চলে গেছে, এটা প্রথম অধিবেশন, তারপরে বাজেট অধিবেশন চলে গেছে, বাজেট অধিবেশন বাজেট পাস হওয়ার পরও 16 দিন সংসদ চলেছে। কোথায়? এটা তো কিছুই আসে না। একটা কমিটির নাম প্রস্তাব করেছেন, জাস্ট এইটুকু, আর কিছুই না। এরপরে আসেন আগামী 27 তারিখ থেকে আবার সংসদ অধিবেশন ডাকা হয়েছে, আপনি বোধহয় জানেন। আজকে আমি পার্লামেন্টের কার্ড নিয়ে আসলাম থেকে, সংসদ ভবন থেকে। প্রশ্ন হচ্ছে যে বিরোধী দল কেন এত অসহিষ্ণু? বিরোধী দলকে একটা সুযোগ দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, সুযোগ দেওয়া হচ্ছে কিনা। তারা অসহিষ্ণু কেন হয়েছে? তারা মনে করছে যে যেহেতু অ্যাবসলিউট মেজরিটি বিএনপির আছে, 2/3 মেজরিটি আছে, তারা সম্ভবত এইটা আর পাস করবে না। আমি মনে করি যে বিএনপির ক্যাটাগরিক্যালি বলা দরকার যে ভাই আমার 8টাতে নোট অফ ডিসেন্ট আছে, টোটাল 3 মাসের আলোচনা করে 84টা এজেন্ডা ওখানে গৃহীত হয়েছে, 8টার মধ্যে বিএনপিতে নোট অফ ডিসেন্ট আছে। বিএনপি বলুক যে এই 8টা ছাড়া আমি বাকিগুলো পাস করবো, আসেন আলোচনা করি। আর আমার কমিটির নাম আমি সংবিধান সংস্কার কমিটি দিই। আপনি যদি বিরোধী দলকে রাজপথ উত্তপ্ত করতে দেন, অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেন, বেনিফিটটা কে পাবে? বেনিফিট পাবে পলাতক ফ্যাসিস্ট। তখন মানুষ বলতে শুরু করবে যে আমরা তো আগেই ভালো ছিলাম। সেই সুযোগটা আমি মনে করি বিএনপি এটা দেওয়া উচিত না, সেটা তাদেরকে মুনশিয়ানার সঙ্গে এটা করা উচিত। সুতরাং তারা যে কর্মসূচিটা দিয়েছে 5 তারিখে, এই কর্মসূচি আমি মনে করি যৌক্তিক। তবে বলবার সাথে একটা জায়গায় একমত যে কর্মসূচিটা যেন কর্মসূচির মতোই হয়, সেটা যেন জনভোগান্তি না হয়, সেটার নিয়ে যেন আইন শৃঙ্খলা কোনোভাবেই অবনতি ঘটানো না হয়। কোনো বক্তব্য আছে কিনা? আমরা একদম শেষ প্রান্তে। সংবিধানটা আপনার সংশোধন হয় আর কি, সংবিধান সংস্কার হয় না। কেন কেন সংস্কারের জন্যই সংশোধন। খেয়াল করবেন আপনি যে সংস্কারের জন্যই আপনার সংশোধন। ইতিপূর্বে আপনার আমাদের সংবিধান প্রণীত হওয়ার পরে আপনার বারবার সংবিধান আপনার সংশোধন করা হয়েছে, তাই তো? অন্তত 17 বার কি 18 বার সংবিধানের সংশোধনী আনা হয়েছে। তো এবারই আপনার সংবিধান সংশোধন করবার জন্যে একটা কমিটি, 17 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে বিরোধী দলের জন্যে 5 জন সদস্য দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিরোধী দল এখন পর্যন্ত আপনার সেই কমিটিতে অংশগ্রহণ করবার কিংবা আপনার সিদ্ধান্ত তারা নেয় নাই। ফলে বিরোধী দলের সেই আপনার সদস্য পদগুলো শূন্য রেখেই বাদবাকি 12 জনকে নিয়ে আপনার সংবিধান সংশোধনের জন্য যে সংসদীয় কমিটি, সেই কমিটি কিন্তু কার্যক্রম শুরু করেছে। এবং সেই কমিটির কাজটা কি? সেই কমিটির কাজটা কিন্তু সংবিধান সংশোধন করা। সংশোধনটা কেন? আপনার সংস্কারের জন্য, রাষ্ট্র মেরামত করা, রাষ্ট্র সংস্কার করা, সংবিধানে আপনার এই সব কিছুকে সামনে নিয়েই কিন্তু সংবিধানের প্রয়োজনীয় আপনার সংশোধনীগুলো আমাকে আনতে হবে। আপনার মৌলিক ক্ষেত্রেও আপনার পরিবর্তন আমাকে আনতে হবে, সংশোধনী আমাকে আনতে হবে, এবং অন্যান্য ক্ষেত্রেও আমাকে সংশোধনী আনতে হবে। এবং আপনার মৌলিক ক্ষেত্রে যে অ্যামেন্ডমেন্ট বাদ দিয়ে রিফর্ম শব্দটা রাখলে, মানে সংশোধনের বাদ দিয়ে সংস্কার শব্দটা কি সমস্যাটা? এটা হচ্ছে কি আপনার নিশ্চয়ই কোনো আইনগত ভিত্তি আছে। এটা আপনার হয় না। আপনার আজ পর্যন্ত আপনার সংবিধানের আপনার সংস্কার কমিটি হয় না, সংবিধানের সংশোধনী কমিটি হয় আপনার। মানে স্বাধীনতার পরে এই 55 বছরের ইতিহাসে, আপনার 55 বছরের ইতিহাসে ধরেন যে আপনার নিকট অতীতে আপনার বোধহয় সাজেদা চৌধুরী এবং আপনার সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছিল, সেটাও কিন্তু আপনার জার্মানিতে হয়নি। সংশোধন জার্মানিতে, ইংল্যান্ডে এবং আমরা কিন্তু আপনার প্রচলিত যে আমরা কিন্তু সংবিধানের মধ্যেই আমরা কিন্তু আছি। আমাদের সংবিধান কিন্তু বিদ্যমান। আমরা বিদ্যমান সংবিধানের ভেতরে আমরা প্রয়োজনীয় সংশোধনী আমরা আনতে চাই। খেয়াল করবেন, আমরা কিন্তু বিদ্যমান সংবিধান মেনেই কিন্তু আপনার জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করেছি। আমি জাস্ট ছোট্ট একটা প্রশ্ন করব যে মোস্তাফিজুর রহমান বাবুল, আপনি কি মনে হয় যে কে বড়,
পিপল অর কনস্টিটিউশন, সংবিধান নাকি জনগণ? আপনার কে বড় আসলে? বড় হচ্ছে আপনার সার্বভৌম হচ্ছে আমাদের জনগণ। জনগণের সেই সংবিধান কি কথা বলতে পারে? সার্বভৌমত্বটাকে প্রতিনিধিত্ব করে আপনার জনগণের নির্বাচিত প্রতিনিধিরা, তার মানে জাতীয় সংসদ, তাই তো? আর হচ্ছে আপনার আর জাতীয় সংসদের সেই এখতিয়ার আছে আপনার সংবিধানটাকে পরিবর্তন করার, সংশোধন করবার। তো জাতীয় সংসদ সেই ক্ষমতা বলে আপনার সংবিধানের আপনার জুলাই সনদের আলোকে জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমাদের বর্তমান জাতীয় সংসদ আপনার সংবিধানের আপনার প্রয়োজনীয় পরিবর্তন সংশোধন করবে আমাদের আপনার রাষ্ট্রের সংস্কার করার জন্য, আপনার রাষ্ট্রের মেরামতের জন্য আর কি। আমি 30 সেকেন্ড সময় দেব আসলে। হ্যাঁ, 30 সেকেন্ড। বিষয়টা হলো যে আমার কথা হচ্ছে যে আপনি বলছেন যে জনগণই হলো সার্বভৌম। তো জনগণ কিন্তু একটা রায় দিয়েছে, এটা একটা গণভোট হয়েছে না? ওখানে কি সংবিধান সংস্কারের গণভোট ছিল? আপনি বলেন। সংবিধান সংশোধনের না, সংস্কারের ছিল, কারণ সংশোধনের ছিল না। জুলাই সনদের পক্ষে তো আপনার গণভোট হয়েছে। হ্যাঁ, গণভোট হয়েছে। জুলাই সনদে কি আছে আপনার? জুলাই সনদে যে ইস্যুগুলোতে নোট অফ ডিসেন্ট আছে বিএনপি কি সেই বিএনপি বলে বিএনপি করবে না, করবে না। তাহলে বলেন যে আমরা এটা বাদ দিয়ে বাকিটা করব। বলেছি আমরা সংসদের ভেতরে বারবার বলেছি যে জুলাই সনদের ওই অংশগুলো আমরা বাস্তবায়ন করব। যে 3 মাস যে আলোচনা হলো সংস্কার নিয়ে আলোচনা হলো, আমার নোট অফ ডিসেন্ট আছে সেই অংশগুলো তো আমি বাস্তবায়ন করব না। সংস্কার এই কথাগুলো কিন্তু আলোচনা হলো, তখন বিএনপি সেখানে অংশ নিল, সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করে আসলো সব। এখন সংস্কার শব্দটা তাদের কাছে মানে সংস্কার তো আমি চাই, কিন্তু আপনার সংবিধানের পরিবর্তন সংশোধনী আনতে চাই সংস্কার করার জন্যই। সংস্কারের পক্ষে তো আমি বিএনপি আগে ভাগে, আমি তো রাষ্ট্র সংস্কারের কথা বলেছি, রাষ্ট্র মেরামতের কথা বলেছি। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা যে বিষয়টি মোস্তাফিজুর রহমান বাবুল বলল, আমরা সেটি জানি যে জনগণই সকল ক্ষমতার উৎস। এরকম আরো অনেক কথার মধ্যে, যেমন ধরেন আইন সকলের জন্য সমান, কিন্তু যিনি ধনী তিনি সেটা সুযোগ পায়, যিনি দরিদ্র তিনি সুযোগ পায় না। তো জনগণ আসলে সমষ্টিগতভাবে অনেক পাওয়ারফুল, কিন্তু জনগণ তো আসলে যখন তারা সংসদ সদস্য নির্বাচিত করে ফেলেন তখন তো সংসদ সদস্যরাই জনগণ হয়ে যায়, তখন সংসদ সদস্যরা যা মনে করেন সেটাই বাস্তবায়িত হয়। তো আমরা বিশ্বাস করি যে এটি আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করে মানুষ বৈষম্য বিরোধী একটি ব্যানারে এই আন্দোলন হয়েছে, সেখান থেকে জনগণ বেরিয়ে এসেছে এবং জনগণ সার্বভৌম সেটি দেখিয়েছে, এবং নবনির্বাচিত যে সরকার তারাও নিজেদেরকে জনগণের প্রতিনিধি হিসেবেই চিন্তা করবে এবং জনগণ যা চায় সেদিকেই এগোবে। শেষ করছি। ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার।